রাজনীতির নানা সমীকরণ আর নানা চড়াই উতরাই পেরিয়ে শেষ হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের এক নতুন ইতিহাস রচিত হলো 2026 সালের 12 ফেব্রুয়ারি। ভোট উৎসবে মেতেছিল পুরো জাতি। আগামীর বাংলাদেশের গতিপথ নির্ধারণ করতে দেশের মোট ভোটারের 59.44% মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা বিগত সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায় ছিল নতুন বাংলাদেশের জন্মদিন। ভোটারদের ভোটে 209টি আসনে পেয়েছে বিএনপি। ভোটের হার বলতে গেলে 49.97%। জোটগত আসন পেয়েছে 212টি। অন্যদিকে জামায়াত ইসলামী পেয়েছে 68টি। ভোটের হার 31.76%। ভোট পেয়েছে দলটি, জোটগত আসন পেয়েছে 77টি। আবার এদিকে গণভোটে ভোট পড়েছে 60.26%। হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। অন্যদিকে না ভোট দিয়েছেন 2,65,65,627 জন। সেক্ষেত্রে গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে। দুটি আসনের ফলাফল স্থগিত থাকায় 297টি আসনে 2/3 ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে বিএনপি জোট, আর বিরোধী দলে যাচ্ছে জামায়াত জোট। সুতরাং তাই বলতে হবে কেমন হবে আগামীর সংসদ, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ও বিরোধী দলে জামায়াত, কেমন হবে এই আগামীর সংসদ, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। মাহবুব আজিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বাইরে আছেন শাফিউদ্দিন আহমেদ, সভাপতি রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাক। শাফিউদ্দিন আহমেদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু যেতে চাই দুজনই সাংবাদিক, কেমন দেখলো নির্বাচন, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটু মাহবুব আজিজ ভাইয়ের কাছে যেতে চাই। মাহবুব আজিজ ভাই, যদি বলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল নানা চড়াই উতরাই পেরিয়ে, যদি বিশ্লেষণ করতে বলি কিভাবে করবেন? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, একটি আকাঙ্ক্ষিত নির্বাচন, পরপর তিনটি পাতানো নির্বাচনের পর একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান শেষে মানুষের উৎকণ্ঠা, আগ্রহ অনিঃশেষ ছিল এই নির্বাচনের ব্যাপারে, এবং সেটাই আমরা লক্ষ্য করলাম। সকাল থেকে সারা দেশ জুড়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এবং যেটা খুব লক্ষ্য করবার মতো ব্যাপার, গত 18 মাসে আমরা দেখলাম যে খুব নাজুক নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস, সরকার অনেকটা অদক্ষ, কিন্তু নির্বাচনের দিন আমরা একটি সম্পূর্ণ নতুন সরকার দেখতে পেলাম। বিশেষ করে সেনাবাহিনী এবং সরকারের যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচন সংশ্লিষ্ট, সব মিলিয়ে একটি চমৎকার নির্বাচন হয়েছে, কোনো সন্দেহ নেই। ওই জায়গায় একটু যেতে চাই, যেহেতু আপনি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা পদক্ষেপ দেখেছে নির্বাচনের দিন, মানে মনে হয়েছে একবার নতুন সরকার, নতুন প্রশাসন। কেন আপনার মনে হচ্ছে এতদিন কেন তারা প্রশাসন এভাবে করেনি, বা এখন কেন করলো? যদি আপনার পার্থক্য করতে বলে, এটা তো আসলে আমরা বিশ্লেষণই কেবল করতে পারি। একদম গোড়ায় কি ঘটেছে তা তো আর আমরা জানি না, তবে গাছের ডালপালা দেখে তো গাছের নাম বোঝা যায়। সেরকম এই সরকার দায়িত্ব নেবার পর কিন্তু সরকারের ভেতরেই যেন কয়েকটি সরকার কাজ করেছে। একটি অংশ যেমন উগ্রবাদী ডানপন্থাকে প্রচণ্ড প্রশ্রয় আশ্রয় দিয়েছে, এবং নানান রকম চেষ্টা করেছে নির্বাচনটি যাতে অনিশ্চিত হয়ে পড়ে, এবং নানান তালবাহানায় যতখানি পিছায় নিয়ে যায়, যতখানি ক্ষমতায় থাকা যায়, এরকম একটা চেষ্টা আমরা কারো মধ্যে দেখেছি। এবং এটাও তো ঠিক যে তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু একদম শুরু থেকেই খুব ডিটারমাইন্ড ছিলেন, একাগ্র ছিলেন, নির্বাচন তিনি করবেনই, এবং যখনই তিনি কথা বলেছেন তখনই তিনি জানিয়েছেন নির্বাচন হচ্ছে, এবং সেটা কিন্তু স্পষ্ট ছিল। কাজেই এই ব্যাপারটি স্পষ্ট ছিল। সেনাবাহিনীর প্রধানের ক্ষেত্রেও ব্যাপারটি স্পষ্ট ছিল, তার ব্যাপারেও অনেক রকম অভিযোগ এসেছিল। ডক্টর ইউনূসের ব্যাপারেও কিন্তু অভিযোগ ছিল, তিনি যদি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন ঠিক জাতিকে উপহার দিতে না পারতেন, তাহলে চিরদিনের মতো একটা কলঙ্ক তার গায়ে লেগেই থাকতো।
সেই জায়গা থেকে, এবং ওয়াকার সাহেব যেহেতু আওয়ামী লীগের মনোনীত ছিলেন, সেখানে তার বিরুদ্ধেও অনেক রকম কথাবার্তা এসছে। তিনিও এই ব্যাপারে খুবই ডিটারমাইন্ড ছিলেন, একটা গণতান্ত্রিক। আর এই ধরনের ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এই ধরনের ব্যক্তিত্বরা নিশ্চয়ই, তাদের প্রত্যেকেরই দেশের প্রতি একটা কমিটমেন্ট থাকে, তারা এই সুযোগটি নিশ্চয়ই মিস করতে চাননি। আমি এই জায়গায় থাকি, মিস করতে চাইনি, সেই জন্য হয়তো ঐতিহাসিক একটা নির্বাচন দিয়েছেন। কিন্তু আজকে জামায়াতের পক্ষ থেকে ইসিতে গেছেন, তারা 30টি আসনের ব্যাপারে বলেছেন, তারা ভোট গণনা বা অভিযোগ করেছেন যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং তারা আগামীকাল বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছেন। কি দেখছে আগামীর রাজনীতি? আসলে জামাত যে বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দল হবে, প্রধান বিরোধী দল হবে, এটা কি জামাতই ভেবেছে এই 18 মাস আগে কখনো? তো রাজনৈতিক পরিস্থিতি কত কিছুই না পরিবর্তিত করে। আপনি দেখুন, যে দলটি পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, পুরো মুক্তি সংগ্রামের বিরুদ্ধে তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল, সেই জামাতে ইসলামী আজকে প্রধান বিরোধী দল। এবং জাতা কথা নয়, কিন্তু 70টি আসন, প্রায় 68টি, 68 মানে 70 ছুঁই ছুঁই আসন নিয়ে জোটে 77। জোটে 77, এবং একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা থাকবে। এবং তারা একটি আদর্শবাদী দল, সুনির্দিষ্ট আদর্শকে সামনে রেখে তারা কাজ করে। আমি যদি অভিযোগটার বিষয় জানতে চাচ্ছি, অভিযোগ করেছেন, এই অভিযোগটা কতটা? এই অভিযোগটা তো আসলে পাতানো অভিযোগ, এই কারণে রাজনীতি একটি চাপ রাখার জন্য, কারণ তারা যথেষ্ট খুশি। এতখানি তাদের প্রত্যাশার মধ্যে ছিল বলে, সত্যিকারের প্রত্যাশায় ছিল না। যা তারা করেছে সব হাইপ তোলা। এবং এই সমস্ত আপনি একটু দেখুন যে গত 20 বছরে তাদের সাথে বিএনপি জামাতের যে সখ্য, এবং তাদের সর্বশেষ 2008 নির্বাচনে তাদের আসন 2টি, তার আগে তারা সর্বোচ্চ আসন পেয়েছে 18টি। গত 70 বছরে এই ভারতীয় উপমহাদেশে জামাত সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছে। ধন্যবাদ। আপনার কাছে আসবো বিরোধী দল হিসেবে এবং সরকারি দল হিসেবে কি ভূমিকা, সেটা আসবো শাফিউদ্দিন আহমেদ। যদি ভাবে বলি, বিএনপির এরকম ভূমিধস বিজয়ের কারণটা কি? ধন্যবাদ আপনাকে। বিএনপির ভূমিধস বিজয়ের কারণ নিয়ে অনেক ধরনের বিশ্লেষণ হয়। আমার কাছে আসলে মোটা দাগে মনে হয় 3টি কারণ। একটা বিষয় হচ্ছে জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামের সাথে যারা জুটে গিয়েছেন, এনসিপি, এই এদের একদম উপরের কিছু প্রতিক্রিয়াশীল নেতা এত পরিমাণ প্রতিক্রিয়া দেখিয়েছেন কয়েকটা বিষয় নিয়ে। যেমন একটা হচ্ছে 71 মুক্তিযুদ্ধের এই প্রশ্নে উনারা এমনভাবে কথা বলেছেন যেটা এর আগে শেখ হাসিনা করতেন। উনি একা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, উনি মুক্তিযুদ্ধের মালিক, এইটা উনার পকেটে। বাকি সব হচ্ছেন যারা বিএনপি সমর্থক, জামায়াতে ইসলামের সমর্থক বা যারা আছেন আম জনতা, সবাই রাজাকার। যেই কথার সূত্র ধরে এই দেশে এই বিশাল একটা গণ অভ্যুত্থান এবং আজকের এই নির্বাচনটা, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ তাদের সমর্থক আরো যারা আছেন, তারা মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন টক শুতে, ভাইও দেখেছেন অনেকগুলা টক শুতে এমনভাবে তারা প্রতিক্রিয়া দেখাতেন। তাদের ওই প্রতিক্রিয়া প্রথমেই আমার কাছে মনে হয় একটা সূক্ষ্ম একটা রেখা তৈরি হয়ে গেছিল, যেটা যত নির্বাচনে যত সময় গনিয়ে এসেছে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা অন্তত বিশ্বাস করে, এই দেশের মানচিত্রকে বিশ্বাস করে, জাতীয় পতাকাকে বিশ্বাস করে, ওরা চিহ্নিত করে ফেলেছে হয়তোবা এই কয়েকজন লোক এরা এই জাতীয় পতাকার রং বিরোধী, ওরা জাতীয় পতাকার রংটা সহ্য করতে পারে না, ওরা এই দেশের এই জাতীয় সঙ্গীতকে মানে না। বিভিন্ন কার্যক্রম দিয়ে ওরা এইটা জায়গায় বড় একটা ডিভাইডেশন তৈরি করে ফেলেছে। একটা পক্ষ এক হয়ে গেছে। এখানে এরা যে সরাসরি আওয়ামী লীগের সমর্থক ওই রকমও না, এমনি সাধারণ কিছু মানুষ এক হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি পরপর কয়েকটা ঘটনা দেখবেন যেটাতে সাংস্কৃতিক অঙ্গনে, শিল্প এবং সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক একটা প্রভাব পড়েছিল। এইবারের নির্বাচনে আমরা যারা মাঠে নিউজ কভার করেছি, আমরা একাধিক এই কালচারাল সেগমেন্টে কাজ করেন, ওই জায়গাতে যারা আছেন, ধরেন সরাসরি নাটক, সিনেমা, মঞ্চে, থিয়েটারে কাজ করছেন, বা এটার পিছনে কেউ ক্যামেরার পিছনে কাজ করছেন, কেউ এই সেই মেকআপ আর্টিস্ট, কলাকুশলী, কিংবা যারা এগুলাতে উপভোগ করেন, শিল্প সংস্কৃতি সাহিত্য উপভোগ করেন, এই মানুষগুলা কিন্তু একদম টোটালি তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। একটা সিংহভাগ মুখ ফিরিয়ে নিয়েছিল। তাদের কাছে একটা আতঙ্ক কাজ করত যে যদি এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীটা রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে হয়তো এই দেশে শিল্প সাহিত্য সংস্কৃতি হয় বন্ধ হয়ে যাবে, না হলে এটা আবার ভিন্ন কোনো ধারা এই দেশে প্রবর্তন হবে, সেই ধারায় প্র্যাকটিস করতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় একটা কারণ। এই একটা বিশাল জনগোষ্ঠী সরে গেছে। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ভাই, আপনি যে কোনোভাবে সংজ্ঞায়িত করেন না কেন, বিএনপি এই দেশে একটা বৃহৎ গণমানুষের কাছে প্রিয় একটা রাজনৈতিক দল, মানুষের কাছে জনপ্রিয় একটা রাজনৈতিক দল।